এই নাহিদ ভাই কয় মিনিট হলো? 3 মিনিটে শেষ। আহামরি কিছু না, জাস্ট পেটের ক্ষুধা মেটানোর জন্য যদি খাবার হয় তাহলে এটা হলো সেটা। আমরা ঢাবির স্টুডেন্টরা এইভাবেই খেয়ে পারি। না ভালো সেই আছে সেই আছে। পুরোটা মুখে দেন। যাক, নাহিদ ভাই পুরোটা মুখে দিয়েছে। এটা ভাই স্বাস্থ্যকর, স্বাদ যেমনই হোক স্বাস্থ্যকর। না, স্বাদ ভালো আছে। স্বাদ ভালো, এইটা ভালো, এটা রেগুলার খেতাম আমি। দেখেন তো চিকেন আছে কিনা, একটুও চিকেন নাই। নাহিদ ভাই চিকেন আছে কিছু? কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবে আচ্ছা নীল তোমার লাগে ভালো। আচ্ছা, নাহিদ ভাইয়ের গান শুনে আমি ড্যাম শিওর এখানে আশেপাশে যারা মেয়েরা আছে সবাই ক্রাশ। সবাইকে স্বাগতম আজকের আমাদের ব্লগে। আজকে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে ঘুরে দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গাগুলো, যেগুলো ছাত্রদের কাছে এবং সকলের কাছে খুবই পরিচিত এবং নন্দিত। আর তাছাড়া আমরা যেটা করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাবারগুলো টেস্ট করে দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আসলে কী খেয়ে জীবন ধারণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু বলে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তি যিনি বের হয়েছেন, যিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই দেশের অনেকের কাছেই মাথা ব্যথার কারণ। সে যাই হোক, আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট ছিলাম, আর আজকে এসেছি আমার সেই পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখতে এবং আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। তবে আপনারা সবাই থাকুন আমার সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে 36-এর বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শুরু করেছিল ভারতীয় আধিপত্য থেকে দেশকে মুক্তির আন্দোলন, এবং পরবর্তীতে যেটা ছড়িয়ে পড়ে সমগ্র বাংলাদেশে। এইভাবেই শুরু হয়েছিল 52-এর ভাষা আন্দোলন, এভাবেই শুরু হয়েছিল 71-এর আন্দোলন এই বিশ্ববিদ্যালয় থেকে, আর পরবর্তীতে এই দেশ স্বাধীন হয়। ঢাবির ছাত্রছাত্রীরা এভাবেই এগিয়ে এসেছে দেশের ক্রান্তি লগ্নে, আর এভাবেই দেশের জনগণ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা একসাথে দেশকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে গিয়েছে, এবং আমরা বারবারই ফিরে পেয়েছি আমাদের নতুন দেশকে, এক নতুন স্বাধীনতাকে। এখন আমরা উপভোগ করছি 36-এর স্বাধীনতা, যেটা হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় বাংলাদেশের স্বাধীনতা, যেখানে আমরা ভারতীয় আধিপত্য এবং ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করে আমরা নতুন একটি স্বাধীন দেশ পেয়েছি। আর এই স্বাধীন দেশ পাওয়ার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান কোনো অংশেই কম নয়। আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। টিএসসি হচ্ছে ছাত্র এবং শিক্ষক মিলনায়তন বা মিলন কেন্দ্র, যেটাই বলুন। মূলত স্টুডেন্ট থাকাকালীন সময়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেখানে সবচেয়ে বেশি সময় কাটাই বা অপচয় করেছি, যেটাই বলি, সেটা ছিল এই মিলনায়তন। এখানে আমরা যদি দেখি, একটু ভালোভাবে দেখার চেষ্টা করি আমাদের চারপাশটা, এখানে একটা ক্যান্টিন আছে, যে ক্যান্টিনে সাধারণত আমরা খেয়ে থাকতাম। আজকে বন্ধের দিন, শনিবার, সেই কারণে ক্যান্টিনটাও বন্ধ। আপনারা আমার পিছে যেটা দেখতেন সেটা হচ্ছে ক্যান্টিন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন ছিলাম, প্রথম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন আমাদের শিক্ষক আমাদের ইনস্টিটিউশন থেকে, যেহেতু আমি একটা ইনস্টিটিউশনের স্টুডেন্ট ছিলাম, সবাইকে এখানে নিয়ে আসে আমাদের প্রথম ওরিয়েন্টেশনের ক্লাসে। ওরিয়েন্টেশন বলতে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ছাত্রছাত্রী আছে তাদের সবাইকে আসলে একসাথে এখানে উপস্থিত করে কিছু স্বাগত উক্তি বা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া হয় এখানে। তো এই যে এটা ছিল সেই মিলনায়তন অডিটোরিয়াম, এখানেই আমরা এসেছিলাম প্রথম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের ব্যাচের, অর্থাৎ 2012-13 ব্যাচের যে স্টুডেন্ট যারা ছিলাম আমরা তারা সবাই এইখানে উপস্থিত হয়েছিলাম এই অডিটোরিয়ামের ভেতর। অডিটোরিয়ামটি লাগানো, আজকে বন্ধ যেহেতু, নাহলে ভিতরে ঢুকে দেখাতে পারতাম। তো এই অডিটোরিয়ামে আমরা প্রথম সকলে একত্রিত হই। আমরা সেই 2012-13 ইয়ারের বা বছরের সমস্ত স্টুডেন্ট যারা ছিলাম আমরা এখানে একত্রিত হই, এবং আমাদেরকে একটি ওরিয়েন্টেশন দেওয়া হয় আমাদের এইখানে। আমরা টিএসসি ঘুরলাম। টিএসসি ঘোরার পর এখন আমরা বের হব। টিএসসি থেকে বের হই, আমাদের এখন গন্তব্য হচ্ছে হাকিম চত্বর। আমরা এখন হাকিম চত্বরে যাব। আচ্ছা, আমি পরিচয় করে দিচ্ছি। আমার সাথে জয়েন হয়েছেন আমাদের বিখ্যাত জুলাই আন্দোলনের নাহিদ ভাই। নাহিদ ভাই এখন ভয়েস অফ জুলাইয়ের
কোন পদে আছেন? সাংগঠনিক সম্পাদক হিসেবে। আচ্ছা, নাহিদ ভাই এখন ভয়েস অফ জুলাই সাংগঠনিক সম্পাদক পদে আছেন। আমরা এখন বর্তমানে টিএসসি চত্বরে আছি, যেখানে আমরা দেখলে হচ্ছে 36 জুলাই আন্দোলনের একটা স্তম্ভই 36 জুলাই স্তম্ভ একটা করা হয়েছিল। আমাদের যারা 36 জুলাইয়ে যারা ভাষা আন্দোলন বাক স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, তো তাদের জ্ঞাতার্থে নির্মাণ করা, ইনশাল্লাহ এটা অমর থাকবে। আচ্ছা, আমরা এখন যেটা করব, চা খাবো। একটা আমাদের স্বৈরাচারের একটা মূর্তি, ফ্যাসিস্টের মূর্তি আমরা এখানে দেখতে পাচ্ছি, তো আমরা সবাইকে দেখাতে পারবো আর কি। এই হচ্ছে আমাদের হাসুবুবুর স্ট্যাচু বা প্রতিকৃতি যেটাকে বলে, তার স্বৈরাচার প্রতিকৃতি বা ফ্যাসিজমের প্রতিকৃতি। একটা কথা বলে রাখতে চাই যে অহংকার এবং দম্ভ কখনোই ভালো না। এটা মাত্রাতিরিক্ত হয়ে গেলে বা এটা একটা সীমা ছাড়িয়ে গেলে আল্লাহ মানুষকে পতনের দিকে ঠেলে দেয়, এবং হাসুবুবুর সেটাই ঘটেছে। উনি ফ্যাসিজম এবং ভারতের আধিপত্য দিয়ে দেশকে অতল গহ্বরে নিয়ে যেতে চেয়েছিল। যাই হোক, আমাদের ছাত্র জনতা একত্রিত হয়ে সেই যে চক্রান্ত ছিল, সেই চক্রান্ত থেকে আমাদেরকে মুক্ত করেছে। তো হাসুবুবুর প্রতিকৃতি এখানে আছে, আমরা দেখছি। তো এভাবেই আসলে যত ফ্যাসিস্ট আসবে, ফ্যাসিজমের যত বাহানা নিয়ে আসবে, দেশকে যদি কেউ অন্য কোনো একটা কান্ট্রি বা দেশের কাছে যদি বিক্রি করার চেষ্টা করে, তারও ভবিষ্যৎ এই হাসুবুবুর মতো হবে। আমরা এখন টিএসসিতে আছি, তো অনেক খোঁজাখুঁজি করলাম প্রতিদিনের ভাতার চা পাবো, কিন্তু টিএসসিতে প্রতিদিনের ভাতার চা পাওয়া যায় না। তো যারা প্রতিদিনের ভাতার চা খাবেন তারা নিয়ে আসা হবে। এখানে শুধুমাত্র আদা, লেবু, মালটা, গুড়, সেই চাগুলোই হয়। কীরকম দাম? এই চার দাম হচ্ছে 10 টাকা। 10 টাকা দিয়ে আমরা চাটা নিচ্ছি আর কি। দেখি আর কি চিংড়ি ঠিক আছে নাকি, চলে চলার মতো চলে আর কি। আমি মাহাদি ভাই আমাকে সময় নির্ধারণ করে দিয়েছে যে এই চাটা আমি যেন 3 মিনিটে শেষ করতে পারি। তো দেখা যাক 3 মিনিটে শেষ করতে পারি কিনা। এই নাহিদ ভাই, কয় মিনিট হলো? 3 মিনিটে শেষ। 3 মিনিটে শেষ? 3 মিনিটের আগেই শেষ হবে। আচ্ছা, নাহিদ ভাই 3 মিনিটে শেষ করে ফেলছে। এবার নাহিদ ভাই, আপনি আপনার অভিমত দেন, দেখি কি বলেন। ভাই মনে হচ্ছে জ্বলে যাচ্ছে, কিন্তু তারপরেও আমি ছোটোবেলায় একটা আমার দাদা নাকি শিখাইছিল দুধ কেমন যেন ঠান্ডা করে খাইতে হয়। প্রচেষ্টা পরে মনে হলো, আগে যদি মনে হতো 2 মিনিটের মনে শেষ করে পারতাম। ওকে, আচ্ছা, সমস্যা নাই। আমরা বিলটা দিয়ে 10 টাকা হয়েছে বিল, জাস্ট আমরা বিলটা দিয়ে দেখি। আমরা এখন হাকিম চত্বরে যাব। তো এই সেই বিখ্যাত হাকিম চত্বর, যেখানে আমি আমার জীবনে অনেক সময় কাটিয়েছি। তো আজকে আমরা কি খাবো, দেখি কি খাবার পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আজকে আমরা দেখব আমরা কি খাবার খেতে পারি। ভাই, লাঞ্চের লেগে কি কি আছে? খিচুড়ি আছে, ফ্রাইড রাইস আছে। খিচুড়ি, ফ্রাইড রাইস। খিচুড়ি কত করে? খিচুড়ি 35, 45। ফ্রাইড রাইস চপ সহকারে 45, আর চপ বাদে 35। চপ বাদে 35, চপ সহকারে 45। আর সাথে কি কি আছে? সাথে আমরা আলাদা চিকেন সাসলিক আছে, চিকেন টোস্ট, চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই কত করে? চিকেন সাসলিক কত করে? 10 টাকা করে ফ্রাই। আর সাসলিক? সাসলিক 40 টাকা। 40 টাকা। ফ্রাইড রাইস, আচ্ছা ফ্রাইড রাইস দেন আমাকে, আর আমাকে একটা সাসলিক দেন। 2টা ফ্রাইড রাইস দেন, 2টা সাসলিক দেন। ফ্রাইড রাইস দিবেন না? এই ফ্রাইড রাইস। খাবার অর্ডার করেছি ফ্রাইড রাইস উইথ সাসলিক। 2টা ফ্রাইড রাইস নেবো এবং 2টা সাসলিক নেবো। আসলে অর্ডিনারি, স্পেশাল তেমন কোনো কিছু না যে আপনি এখানে এটা খাওয়ার জন্য এখানে আসবেন। আমরা সাধারণত যারা খাবার কোনো কিছু খাই না আমাদের কাছে, তখন এই হাকিম চত্বরই হচ্ছে আমাদের শেষ গন্তব্য। আমরা খাবো এখানে আমাদের খাবার। এখন দুপুরে লাঞ্চের খাবার খাবো। আমরা পেয়েছি এবার সুস্বাদু হাকিম চত্বরের হাকিম বাবার। আহামরি কিছু না, জাস্ট পেটের ক্ষুধা মেটানোর জন্য যদি খাবার হয় তাহলে এটা হলো সেটা। আমরা ঢাবির স্টুডেন্টরা এইভাবেই খেয়ে পারি। ভালো সেই আছে, সেই আছে। আচ্ছা, নাহিদ ভাইয়ের কাছে সেই মনে হয়েছে। সাসলিকটা সেই লাগে? সাসলিকটা নাকি তার কাছে সেই লাগে। আচ্ছা, এবার আমি ট্রাই করে দেখি কেমন হয়। নাহিদ ভাই তো সেই বানিয়ে দিয়েছে।
নাহিদ ভাইয়ের কাছে ভালো লেগেছে। আমার টেস্ট বাট যদি কম্পেয়ার করি আহামরি কিছু না, অর্ডিনারির মধ্যে অর্ডিনারি যেটা বলে সেটা, পেটের ক্ষুধা মেটানোর জন্য যা আর কি প্রয়োজন। তারপর একটু খেয়ে দেখি, সাসলিকটা খেয়ে দেখি কেমন লাগে। অর্ডিনারি, আহামরি কোনো কিছু না, তবে এখানে আসলে খেতে পারেন। আমরা খাবারটা শেষ করি, খাবার শেষ করার পর আমরা আরও ঘুরবো। চিকেন সাসলিকটা কেমন হয়েছে? মোটামুটি তার কম্বিনেশনটা ভালোই হয়েছে। এর ভিতরে চিকেন, এরপরে গাজর, আলু কম্বিনেশন করে এটা বেস্ট, মানে আমার কাছে খুব ভালো লাগছে আর কি, আচ্ছা। অন্যরকম নতুন। নাহিদ ভাইয়ের কাছে চিকেন সাসলিকটা ভালো লেগেছে। এখন কথা হচ্ছে মানুষের টেস্ট বাট আলাদা। আমার কাছে একটু মনে হয় রুটটা অন্যরকম মনে হয়েছে। যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি এটাকে এর চেয়ে ভালো কিছু আশা করতে পারেন না। যতটুকু হয়েছে ততটুকুই ভালো, আলহামদুলিল্লাহ। এখানে একটা কোপ্তা বা কাবাবের মতো দিয়েছে একটা জিনিস, অত্যন্ত আমি জানি না এটা আসলে কীভাবে খাওয়া যায়, খুবই শুষ্ক, বেসন দিয়ে ভরা, স্পেশাল তেমন কোনো কিছু নেই। মানে এটা কিনা, এই কাবাবটা কিনা মানে হচ্ছে টাকা নষ্ট করা। এর চেয়ে একটা চিকেন সাসলিক কিনে নেবেন, আর তার সাথে আমরা যেটা করছি চিকেন ফ্রাইড রাইস যেটা নিয়েছি, এটা নিয়ে আপনারা খেতে পারেন। চিকেন সাসলিকটা মোটামুটি আপনার কাবাব, মানে কাবাবের চাইতে অনেক বেস্ট। চিকেন সাসলিকটা কাবাবের চাইতে অনেক বেস্ট। ওভারঅল খাবার ক্ষুধা মেটানোর জন্য খুবই ভালো, আহামরি তেমন কোনো কিছু না। আমি আবারও বলছি, হাকিম চত্বরের খাবার, ঢাকা বিশ্ববিদ্যালয় রেস্টুরেন্টে আমরা এখানেই খাই। তাছাড়া আরও কয়েকটা জায়গা আছে, সেখানেও খাই। আমরা যাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জঘন্য খাবার কোথায় পাওয়া যায় সেই জায়গাতে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন জায়গা আছে যেখানে সত্যিকার অর্থে সবচেয়ে জঘন্য খাবার পাওয়া যায়। আমরা দেখব সেই জঘন্য খাবারটা কোথায় পাওয়া যায়। ওটা চিকেন সাসলিক, মাংসের চাইতে ভেজিটেবল সংখ্যাটাই বেশি। আচ্ছা, এখানে কাক আমার পিছনে দেখতে পাচ্ছেন যেভাবে উৎপাত করে। আচ্ছা এখানে আমরা যদি কাক দেখি, কাক আমার পিছিয়ে আছে, আমার চারপাশে আছে। এখানে যেভাবে উৎপাত করে এটাকে হাকিম চত্বর বলার সাথে কাক চত্বর বললে সবচেয়ে বেশি বেটার হবে। শান্তিতে খাওয়া একেবারে অসম্ভব। আমাদের বিল হয়েছে 160 টাকা। তাছাড়া এখানে আরও খাবার ছিল যেগুলো আমরা খেতে পারতাম। চিকেন ফ্রাই, আলু চিকেন চপ, চিকেন টিক্কা, চিকেন সাসলিক, চিকেন স্যান্ডউইচ আর ডিম চপ ছিল। আচ্ছা, তাছাড়া আপনি আরও কাঁচা আমের জুস এবং লাচ্ছি খেতে পারবেন এখান থেকে। সেন্ট্রাল লাইব্রেরির সামনে যাচ্ছি আমরা। এখানে হালকা কি লাঞ্চ করা যায়, আমরা অলরেডি লাঞ্চ করেছি, তারপর আমরা খাবার দেখবো। আমাদের সাথে যেহেতু নাহিদ ভাই আছেন গেস্ট হিসেবে, আর ঢাবির এক্স স্টুডেন্ট হিসেবে এটা আমার দায়িত্ব এবং কর্তব্য পড়ে তাকে দেখানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী কী খাবার পাওয়া যায়। তো সে অলরেডি কিন্তু খুব ভালো রিভিউ দিয়েছে হাকিম চত্বরে আমরা যে খাবার খেয়েছি সেটার। দেখি তারপর আমরা তাকে সেন্ট্রাল লাইব্রেরির সামনে যে খাবার পাওয়া যায় সেটার একটা রিভিউ দেওয়ায় সে আসলে কি বলে। আচ্ছা, যেহেতু আমরা অলরেডি লাঞ্চ করেছি, আমরা দেখি লাচ্ছি পাওয়া যায় কিনা। ভাই লাচ্ছি হবে? এই লাচ্ছি হবে নাকি? লাচ্ছি হবে? আচ্ছা, আমরা লাচ্ছি খাবো। এখানে সমস্ত কিছু ওই একই খাবার পাওয়া যাচ্ছে এখানে, যেমন চিকেন চপ, চিকেন টিক্কা, তারপর হচ্ছে টোস্ট, তারপর বার্গার পাওয়া যাচ্ছে এখানে, চিকেন বার্গার। তারপর হচ্ছে গিয়ে এখানে পাওয়া যাচ্ছে স্যান্ডউইচ পাওয়া যাচ্ছে, তারপর অন্য খাবার যেগুলো আছে সেগুলো পাওয়া যাচ্ছে। আচ্ছা ভাই, 2টা লাচ্ছি দেন। লাচ্ছি কত কইরা? লাচ্ছি দেন 2টা। যেখানে দাঁড়িয়ে আছে সেটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা, কারণ হচ্ছে এর উপরে করই গাছ আছে। যদি করই গাছ থেকে কোনো একটা পাখি পু করে দেয় সেটা খুবই দুঃখজনক হবে। এরকম অনেকের সাথেই হয়েছে যখন এখানে খেতে আসতাম স্টুডেন্ট লাইফে। অনেকের প্লেটের উপর কাক
পু করেছে কিংবা যেটাই হয় আর কি, অন্যান্য পাখিরাও মলত্যাগ করেছে। চাচা কিছু বলবেন? আচ্ছা, আমাদের চাচা আছে আমাদের সাথে, আমরা ওদের লাচ্ছিটা খেয়ে দেখি। লাচ্ছি বলতে গেলে এটা আসলে লাচ্ছি নাকি চিনির পানি বোঝা যায় না। 25 টাকা করে লাচ্ছি, এটাকে আমি 25 টাকা করে চিনির শরবত সাথে কিছু একটু দই মিক্স করে দিয়েছে, দইয়ের ঘোল সাথে বরফ। চলে। আচ্ছা, আমার গেস্ট সে বলছে চলে। আমার পেছে সেন্ট্রাল লাইব্রেরি। তো স্টুডেন্ট থাকার সময় পড়াশোনার জন্য আসা বলতে গেলে আসলে ডিপার্টমেন্টের বই কখনো এখানে পড়তাম না। আমি বেশিরভাগ সময় অর্থনীতি এবং সমাজবিজ্ঞান রিলেটেড যে বইগুলো ছিল সেন্ট্রাল লাইব্রেরিতে পড়তাম। আর আমার চারপাশের বন্ধু যারা ছিল তারা বিসিএসের জন্য প্রিপারেশন নিত এই লাইব্রেরিতে। এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার। এই গ্রন্থাগার হচ্ছে বাংলাদেশের যত সরকারি কর্মকর্তা আছে, এখন বর্তমানে যত প্রভাবশালী সরকারি কর্মকর্তা আছে, তাদের তৈরি হওয়ার আঁতুড়ঘর। আমি যখন ছাত্র ছিলাম তখন সকাল 7:30টার দিকে দেখতাম সবাই সিরিয়াল বেঁধে লাইন বেঁধে দাঁড়িয়ে থাকতো এখানে, তাদের ব্যাগগুলো রেখে যেত যাতে এই গ্রন্থাগারে তাদের বিসিএস প্রিপারেশন নেওয়ার জন্য যে সিটটা প্রয়োজন সেই সিটটা দখল করতে পারে। আমিও মাঝে মাঝে লাইনে দাঁড়াতাম। আমরা এখন এগিয়ে যাচ্ছি ডাকসুর দিকে। ডাকসু বন্ধ এখন। ডাকসুর পাশে কিন্তু একটা ভালো খাবার জায়গা আছে। সেন্ট্রাল লাইব্রেরির সামনে যেই লাচ্ছিটা খেলাম সেটা আসলে চিনির পানি ছাড়া কিছুই না। দেখি ওইখানে কী কী খাবার পাওয়া যায়। আপনারা যদি আসার চেষ্টা করেন তাহলে কী কী খাবার খেতে পারবেন সেটা বলবো আপনাদেরকে। এটা নতুন হয়েছে। আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ছেড়ে চলে যাই তারপরে এটা হয়েছে। আচ্ছা, খাবারের তালিকাটা দেখি এখানে কি কোল্ড কফি পাওয়া যায়, মিল্কশেক, ফ্রেশ জুস, হট কফি, স্মুদি, এই সকল পশ্চিমা স্টাইলের খাবার যেগুলো আছে সেগুলো পাওয়া যাচ্ছে। তাছাড়া আর কি কি পাওয়া যায়, ফ্রাইড রাইসও পাওয়া যায় দেখা যাচ্ছে। আসলে পেট ভরা, না হলে খেয়ে দেখতাম। আরেকদিন এসে খাবে। আপনি নাহিদ ভাইকে খাবো। নাহিদ ভাই খাবেন নাকি বার্গার? তো এটা আসলে খাবার খাওয়ার জন্য খুব ভালো একটা জায়গা, কারণ একটা সময় আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এই জায়গাটা ছিল না। এটা নতুন করে তৈরি হয়েছে, বেশ কয়েক বছর হলো। এখন ভালো খাবার যারা খেতে চাচ্ছে তাদের জন্য এটা খুবই ভালো একটা জায়গা। নাহিদ ভাই কিছু খাবেন? আচ্ছা, ওনাদের ডেকোরেশনটা ঠিক অনেকটা এরকম। এই পুরো প্লেটটা কত করে ভাই? 230। আচ্ছা, এখানে চিকেন শাসলিক ছিল, ফ্রাইড রাইস ছিল, ভেজিটেবল ছিল, আর কি এটা? চিকেন নাগেটস। চিকেন নাগেটস কত করে? 80 টাকা করে। আচ্ছা, শাসলিক এবং রাইস দুটো মিলে কত? এক্সট্রা নাগেটস নেওয়া যায়। আচ্ছা, এই হচ্ছে আমাদের নতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন খাবার। এটা আগে ছিল না। প্ল্যান করেছি একটু হাঁটাহাঁটি করার পর যখন ক্ষুধা লাগবে তখন এখানে এসে বার্গার খাবো। দেখি ওনাদের বার্গারটা আসলে কেমন লাগে। নাহিদ ভাই, বার্গার খেলে কেমন হবে? মজাই হবে। দেখতে তো টেস্টি ফুড, দেখতে খুবই টেস্টি লাগছে নাহিদ ভাই বলছে। আচ্ছা, আরেকটা জায়গা আছে আমরা যেখানে খেতাম তখন সেই সময়, সেটা হচ্ছে ডাকসু। ডাকসু আজকে বন্ধ, কারণ আজকে শনিবারে ডাকসু বন্ধ থাকে। তো খাবার এমনি টাইম চলে গেছে অনেক আগে, খাবার টাইম চলে গেছে। এখানে 11:30 12টা থেকে খাবার শুরু হয়, তারপর দেরি করে আসলে খাবারটা পাওয়া যায় না। তো আজকে ডাকসু বন্ধ। এই হচ্ছে সেই ডাকসু। আচ্ছা, আমরা এখন কলা ভবন এসেছি। কলা ভবন হচ্ছে আমার জন্য খুবই স্মৃতিময় একটি জায়গা, কারণ এইখানে আমি প্রথম আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন
ভর্তি হই। আমার ফ্রেন্ডদের ক্লাস এখানেই হতো। আর মজার কথা হচ্ছে আমার সিনিয়র বড় ভাই যারা ছিল, খুবই সিনিয়র বড় ভাই, তারা ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচারের স্টুডেন্ট ছিল। ইসলামিক কালচার অ্যান্ড কী বলে এটাকে, হিস্টোরি নাকি আমি ভুলে গেছি আসলে সাবজেক্টটার নাম। তো সেই সাবজেক্টের স্টুডেন্ট ছিল। সিনিয়রদের সাথে আমি জুনিয়র হিসেবে বসে বসে ক্লাস করতাম, ক্লাসের পেছনের বেঞ্চে বসে। আর আমার প্রথম বান্ধবীও ছিল এই কলা ভবন থেকে, আমার সিনিয়র ছিল, আমার 3 বছরের সিনিয়র ছিল সে। এই কে? এই আমার নিয়ে লাভ কি? ভাই কেমন আছেন? আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, কি জন্য এটা? অনেকদিন পর দেখা, জাস্ট ব্লগিং করছি। ছবি দেখি আমি ফেসবুকে পাই মাঝে মাঝে। ফেসবুকে মাতি ভাই অনেকদিন দেখা হয় না, সাক্ষাৎ হয় না। কয়েকদিন আগে ফরিদদার ইয়ারে পাইছিলাম মাহবুবকে। অনেকদিন পর তসলিম ভাইয়ের সাথে দেখা। তসলিম ভাই আমাদের সেন্টারতে একজন লাইব্রেরিয়ান হিসাবে আছেন। তো তসলিম ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি তো এখন ইসে থাকেন, আগে রায়েরবাগ থাকতেন, এখন থাকেন কোথায়? এখন দক্ষিণ নীলক্ষেত কোয়ার্টার। দক্ষিণ নীলক্ষেত কোয়ার্টারে থাকেন। হ্যাঁ। তো ভাই অনেকদিন পর দেখলাম, আপনাকে ভালো লাগতেছে? আপনাকে দেখে আমার ভালো লাগে, প্রায় সময় আপনাকে ফেসবুকে দেখি, কিন্তু সাক্ষাৎ ফেস টু ফেস দেখা হয় না আর কি। ফিল করি এখন আমাদের ইশাকার লোকজন। আসলে ভাই হ্যাঁ, তসলিম ভাই আমাদের ইশাকা বাসে যেত। ইশাকা বাসে আমাদের যাদের সাথে স্টুডেন্টদের যাদের সাথে মানে আমাদের ইউনিভার্সিটির যে সকল স্টাফ ছিল যাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, তসলিম ভাই ছিল তেমন একজন ভাই। আমরা তসলিমকে খুবই জন্য শুভকামনা রইলো। ভাইরা যখন যেখানে থাকেন আসে এক কাপ চা খাইয়ে যাবেন অন্তপক্ষে তসলিম ভাইয়ের হাকিম ছাত্র আইসা। অবভিয়াসলি তসলিম ভাই, থ্যাংক ইউ। তো দেখা হয়ে ভালো লাগলো। আপনার মেয়ে কেমন আছে? আচ্ছা, ওকে এখন ইন্টারমিডিয়েট পড়ে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে। তসলিম ভাইয়ের মেয়ে আমি যখন দেখেছিলাম সে অনেক ছোট্ট ছিল, 1-2 তে ছিল, এখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে। তো ভাই অফিস যাচ্ছেন? ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখা হবে আবার। হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে ওকে ভাই, ফেসবুকে তো আছেন, দেখা হবে। ওকে ঠিক আছে, ইনশাআল্লাহ। ওয়ালাইকুম। এখানে আস্তে আস্তে আসলে সবার সাথে দেখা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ঐতিহ্যবাহী বটতলা, কলা ভবনের পাশেই ঠিক ঐতিহ্যবাহী বটতলা, যে বটতলাতে সময় কাটানোর জন্য সবচেয়ে উত্তম জায়গা বললে যেটা বলা হয় আর কি। কারণ হচ্ছে কি, আপনি যদি আপনার ফ্রেন্ড থাকে, ফ্রেন্ড তো না অবশ্যই আপনার বান্ধবী যেতে থাকে, আপনি বান্ধবীকে নিয়ে এখানে আসবেন, সময় স্পেন্ড করবেন। তো আমার বন্ধুবান্ধব যা ছিল আমরা সবাই মিলে এখানেই সময় ব্যয় করতাম, এই ঐতিহ্যবাহী বটতলায়। অনেক দিন পর অপরাজয় বাংলার পাশে কলা ভবনের ঠিক অপোজিটে আমরা বটতলাতে আছি। তো নাহিদ ভাই কেমন লাগছে? না, খুব ভালো লাগছে। অনেক দিন অনেক কিছু থেকে দূরে ছিলাম, মনে হচ্ছে অনেক কিছু জানতে পারতেছি। আচ্ছা, একটা কথা বলি, আমি প্রথম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমি শিক্ষা ও গবেষণার স্টুডেন্ট ছিলাম। আমি আমার ইনস্টিটিউশনে আপনাদেরকে নিয়ে যাব, তো ইনস্টিটিউটের সামনে দিয়ে নিয়ে যাবো অবশ্য। তো এই শিক্ষা গবেষণায় আপনার একজন শিক্ষক ছিলেন, তিনি আমাকে বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে, আমি জানি অনেকে এটা নিয়ে ট্রল করবেন আমার কথা নিয়ে, ট্রল করলে করেন, সমস্যা নেই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সেই বিদ্যাপীঠ যেটা নিয়ে মানুষ প্রচুর ট্রল করে। আসলে কারণ হচ্ছে কি, আমরা ওই যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা ভর্তি হয়, আমাদের মতো ছেলেপেলেরা যারা আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে চান্স পাই না তারাই আমরা ভর্তি হই। আমি যেমন 2বার পরপর পরীক্ষা দিয়েছি, 2বারই প্রাইভেট ইউনিভার্সিটিতে চান্স পাইনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তীতে ভর্তি হয়েছে। তো আমাদের মতো ছেলেপেলেরা তো আমাদের ট্রল করবে, এটাই স্বাভাবিক। তো স্যার একটা কথা বলতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তা দিয়ে যদি আপনি হাঁটেন তাহলে আপনি অনেক কিছু শিখবেন। জানি না আমরা কতটুকু শিখেছি, তবে হ্যাঁ জীবনের অনেক কিছু আছে যা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিখেছি, যেটা হয়তো অন্য কোথাও গেলে হয়তো শিখতে পারতাম না। তো আপনার কেমন লাগতেছে? জি, খুবই ভালো লাগতেছে। আচ্ছা, পরিবেশটা সুন্দর, আবহাওয়াটা ঠান্ডা এবং বিশুদ্ধ অক্সিজেন, তো এগুলোই ভালো লাগতেছে। আমার কাছে এগুলোই ভালো লাগতেছে, আবহাওয়াটা সুন্দর, তারপর কি পরিবেশটা ঠান্ডা, বিশুদ্ধ অক্সিজেন বিশুদ্ধই হয়। যাই হোক, অনেক বছর পর আমরা যদি কলাভবন থেকে একটু একটু করে এগিয়ে যেতে থাকি তাহলে সামনে হচ্ছে মল চত্বর, আর এর ঠিক ডান পাশে হচ্ছে শ্যাডো।
শ্যাডোতে আসতাম হচ্ছে প্রিন্ট করানোর জন্য, কোনো কিছু ফটোকপি কিংবা প্রিন্ট যদি করাতে হতো প্রয়োজন পড়তো। আমি যেহেতু এডুকেশনের স্টুডেন্ট ছিলাম, দুই দিকে যেতাম, একটা হচ্ছে মহসিন হল আর একটা হচ্ছে শ্যাডো। বেশিরভাগ সময় মহসিন হলেই যেতাম, আর শ্যাডোতে আসতাম বাইন্ডিং করানোর জন্য। যদি কখনো মনে হতো যে মহসিন হলে যাব না, তাহলে আসতাম এই শ্যাডোতে। আর শ্যাডোটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্টদের মিলন মেলা। মূলত তারা এখানেই তাদের এই যেটা বলে হালকা খাবার খাওয়ার জন্য এখানে বন্ধুবান্ধব নিয়ে আসে, এবং এখানে প্রচুর একটা জ্যামপ্যাক একটা অবস্থা পরিণত থাকে আর কি। ঢাবিতে সবচেয়ে পছন্দের যে খাবারটা ছিল আমার ভেলপুরি। ভাই ভেলপুরি কত করে? 30। কয়টা, কয় প্লেটে, মানে কয়টা এক প্লেট? 5টা। 6 টাকা করে বানাইছো? আগে 4 টাকা করে খাইছি। আগের যুগ ভুলে যাবো। আচ্ছা, ভিতরে দেখি একটু। কি আছে ভিতরে? কি কি দিয়ে বানাও ওটা বলো তো ভাই। দেখা যাচ্ছে না কেন? দেখাও। আছে নাকি? আরে দেখাও। আচ্ছা, এই যে আমাদের ইয়ংস্টার ভেলপুরিওয়ালা, কি নাম? রাকিব। কতদিন ধরে এখানে বানাইতেছো? ঘুগনি, মশলা, বিট লবণ, সালাদ, টক দিয়ে বানায় না? টক কি দুইটা নাকি নাকি একটাই টক? দুইটা মানে কি কি টক? কোনটা মিষ্টি? আচ্ছা, হ্যাঁ, দেখি একটু। কি আছে মিষ্টির মধ্যে? চিনি। আচ্ছা। আমার বান্ধবীরা তারা এখানে আমাকে নিয়ে আসতো এই ভেলপুরি খাওয়ানোর জন্য। তো দেখি দেখি ভেলপুরিটা এখনও আগের মতো আছে কি না। আমি একটা ট্রাই করি ভাই, আপনি একটা খান, দুটা খেয়ে ফেলেন। আমি আরেকটা তুমি খাও। কেমন বানাচ্ছে একটু দেখি। ভালো ভালো লোক আছে তার জন্য। তাই নাকি? কিরকম ভালো ভালো লোক আছে? আর দেখি লোকে যে কার নিয়ে আসে আর সেখানে 550 প্লেট খায়। আচ্ছা, ছোটো ভাই বলতেছে এখানে ওর বিক্রি এত ভালো হয় যে এক একজন এসে 5-6 প্লেট খেয়ে ফেলে। না ভালো, না ভালো না? আপনি খান, আমার পেট পুরো ভরা। না আপনি খান, দারুণ হয়েছে। এই ভেলপুরি প্রচুর খেতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার সময়, আর অনেকদিন পর যেহেতু আসছে আবার খেতে হচ্ছে, ভালো লাগে। খান খান খান। পুরোটা মুখে দেন। যাক, নাই তো পুরোটা মুখে দিয়েছে। ভেলপুরি খাওয়ার পর একটা জিনিস প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে পানি। আমি মনে করি ওদের আসলে পানির একটা সার্ভিস রাখা দরকার। আচ্ছা, ও আমাকে ক্যান্টিনে পাঠাচ্ছে পানি খাওয়ার জন্য। আচ্ছা, তো এখন ওরা ভেলপুরি বিক্রি করছে 6 টাকা পিস করে। আগে 4 টাকা করে খেতাম। চারটা 5টা ছিল তো তখন 20 টাকা করে পেতাম। 4-5 20, হ্যাঁ। আচ্ছা, এখন নাকি এখানে অনেক এসে ওরা ক্যামেরাম্যান ভিডিও করে। ও তো আমাদের সেলিব্রিটি হয়ে গেছে। কী নাম সেলিব্রিটির আমাদের? সেলিব্রিটি রাকিব, ভেলপুরিওয়ালা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। শ্যাডোতে পাবেন, শ্যাডোর সামনে বসে। রেগুলার কি শ্যাডোর সামনে বসো? কয় টাকা রাখলাম? 2 টাকা বেশি রাখলে সমস্যা নেই। তুমি একটু সার্ভিস দিও। তাহলে আপনারা দিবে আমাকে। না, ছোটো ভাই মানুষ। ঠিক আছে। সেই বিখ্যাত শ্যাডো। চা খাওয়ার জন্য আমাদের সবচেয়ে জনপ্রিয় আড্ডাখানা ছিল এই শ্যাডো। এখানে চা খেতাম এবং ডিপার্টমেন্টের পড়াশোনা নিয়ে কথা বলতাম বন্ধুবান্ধবরা মিলে। একটু চা দিও। চিকেন খিচুড়ি, ডিম খিচুড়ি, লেবুর শরবত এগুলো বিক্রি হয়। বা লেবুর শরবত হবে? আচ্ছা, কাজ করেন, খাবো না।
একটা লেবু শরবত দেন। হ্যাঁ এটা আছে একটা স্টকে, ঠিক আছে? ভালো লেবুর শরবত। লেবুর পরিমাণ খুবই কম। সেই আগের ইতিহাসে ফিরে গেলাম লেবুর শরবতে। নাহিদ ভাই খাবেন না? নাহিদ ভাই পেট ভরে গিয়েছে, নাহিদ ভাইকে আরও খাবার খাওয়াবো, ওনাকে ইচ্ছা মতো হাঁটাবো, হাঁটানোর পর খাওয়াবো, গেস্ট যেহেতু। লাঞ্চের জন্য কি করেন? ডিম খিচুড়ি, মুরগি খিচুড়ি। ডিম খিচুড়ি কত করে? 40। আর মুরগি খিচুড়ি 50। তো ওনারা লাঞ্চের জন্য ডিম খিচুড়ি, মুরগি খিচুড়ি করে এখন। ডিম খিচুড়ি 40, মুরগি খিচুড়ি 50। ভাই রাখেন। এই ভেলপুরি খেয়ে প্রচুর তৃষ্ণা পেয়েছিল, একটু লেবু শরবত খেলাম। এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ঐতিহ্যবাহী মল চত্বর। এখন প্রচুর রিনোভেশন করা হয়েছে, অনেক সংস্কার করা হয়েছে। আগে এটা পুরোটাই একটা মাঠ ছিল। আমরা যারা ছিলাম আমরা এখানে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। বৃষ্টির সময় মূলত আমরা ফুটবল খেলতাম। আর এখন তো দেখি রিক্সা, গাড়ি চলাচলের পুরো বিশাল একটা রাস্তা হয়ে গেছে। আগে এত গাড়ি চলাচল করতেও না, আমরা ক্রস করি। সুন্দর একটা পেভমেন্ট তৈরি করেছে এটা খুব ভালো হয়েছে। আগে বৃষ্টির পানি জমতো, বৃষ্টির পানি জমার কারণে হাঁটতে পারতাম না। এখন তো দারুণ বসার জায়গাও করেছে অনেক। মল চত্বরটা আমার সবচেয়ে পছন্দের জায়গাগুলোর মধ্যে একটা। এখানে এই যে গাছগুলো আছে, এই গাছগুলো নতুন করে লাগিয়েছে, সেগুন বৃক্ষ বলা হয়। মল চত্বর আগের চাইতে অনেক সুন্দর হয়েছে। ছাত্রছাত্রীদের বসা, আড্ডা মারার জন্য, সময় কাটানোর জন্য দারুণ একটি পরিবেশ তৈরি করা হয়েছে এখন। আমি হিসাব করছি 2.9 লাগবে। আচ্ছা নাহিদ ভাই, জি, মল চত্বরটা কেমন লাগতেছে? আগেও তো এসেছিলেন আপনি মল চত্বরে, আপনি যখন স্টুডেন্ট ছিলেন তখন এখানে কোনো একটা হলে আপনি থাকতেন মাঝে মাঝে, সবসময় না। তো এখন জিয়া হলে থাকতেন। এখন আপনার কাছে কেমন লাগছে এই মল চত্বর যে সুন্দরভাবে সাজানো হয়েছে? এখন তো সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছে যতদূর দেখা যাচ্ছে। আসলে আগেকার পজিশন আর এখনকার পজিশন দুই রকম। আগে আমরা ফাঁকা মাঠ ছিল, খেলাধুলা করতে পারতাম, অনায়াসে ক্রিকেট খেলতে পারতাম, যে কোনো একটা সাইডে ফুটবল খেলতে পারতাম, র্যাকেট খেলতে পারতাম শীতকালে। বাট এখন কিন্তু সেরকম আর হবে না। শুধুমাত্র বসার জায়গা, জগিংয়ের জায়গা, এতটুকুই। আর দেখতে অনেক সুন্দর লাগছে, বাট শৈশবের যে একটা বিষয় সেটা কিন্তু এখন এটা পাবো না। তা আমি যদি ওই শৈশবের কথা চিন্তা করি তাহলে আগেরটা আমার কাছে খুব ভালো লাগতো আর কি। তবে আমি যেটা বলি, আমার কাছে এখন ভালো লাগে। আগে যেটা হতো, আমরা যেহেতু রেগুলার স্টুডেন্ট ছিলাম, এই বৃষ্টির সময়টা এই রাস্তায় এতটাই ভাঙা ছিল যে আমরা হাঁটতে পারতাম না। আমি মনে করি যে এখনকার স্টুডেন্টরা আর এই সমস্যায় ফিল করবে না বা এই সমস্যায় পড়বে না। এখন খুব দারুণ পেভমেন্ট তৈরি করেছে, পুরোপুরি পাকা করা, আর বসার জন্য দারুণ জায়গাও করেছে। আমার কাছে ভালো লাগছে, মানলাম। উনি মেনেছে। আচ্ছা, আমার পাশে হচ্ছে রেজিস্ট্রার বিল্ডিং, আর তার পেছনে হচ্ছে আমার ইনস্টিটিউশন, IER, ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ। আমরা মহসিন হলের দিকে যাচ্ছি। মহসিন হলে গিয়ে আমার সবচাইতে পরিচিত একটি খাবার, যেটা স্টুডেন্ট লাইফে খেয়েছি, দই চিড়া।
দই চিড়া খাবো। এই হচ্ছে মহসিন হলের ভেতরে এটাকে কি বলা যায়, দোকানগুলো, খাবারের দোকানগুলো। স্টুডেন্ট অবস্থাতে যখন আইয়ারে লাঞ্চ করতাম বা আইয়ার থেকে আসলে যখন ক্ষুধা পেতো বা লাঞ্চ করার প্রয়োজন পড়তো তখন এখানে চলে আসতাম। এখানে একটা দোকান ছিল, খিতির ভাইয়ের দোকান। দোকানটা বন্ধ, ঠিক আমার পেছনে যেতেছে এটা হচ্ছে খিতির ভাইয়ের দোকান ছিল। সেখানে এই দুইটা খাবার সবচেয়ে বেশি খেতাম আমরা স্টুডেন্টরা। একটা হচ্ছে ডিম নুডলস, আরেকটা হচ্ছে আপনার দই চিড়া। এই দুইটা খাবার খেতাম। যেহেতু দোকানটা বন্ধ, দেখি অন্য কোনো দোকানে খাবার খাওয়া যায় কিনা। আমাদের দই চিড়া এসে গিয়েছে। দই চিড়াতে কী কী আছে আমরা একটু দেখি নাকি। দই চিড়াতে আছে, এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে একটা দই আছে, কলা আছে। একটা দই বলতে কি একটা বাটি দই, মাটির ছোট যে বাটি থাকে, মাটির ছোটো বাটির দই আর চিড়া আছে। তো যেহেতু অলরেডি আমরা লাঞ্চ করা, আমি আর নাহিদ ভাই দুইটা ভাগ করে খাবো, আর একটা চামচ নিয়ে খাবো। কলা দিয়েছে, দই দিয়েছে, চিড়ে দিয়েছে। ট্রাই করেন। আহামরি কিছু না, কিন্তু স্বাস্থ্যকর, ভালো। এটা ভাই স্বাস্থ্যকর, স্বাদ যেমনই হোক স্বাস্থ্যকর। না, স্বাদ ভালো আছে। স্বাদ ভালো, এটা ভালো, এটা রেগুলার খেতাম আমি। আচ্ছা, নাহিদ ভাই বলছে ভালো আছে। আসলে আমি জানি খাবারটা কেমন, এটা ভালো একটা খাবার, স্বাস্থ্যকর খাবার। আপনি অন্য কিছু খাবার চাইতে, তেল ভাজা পোড়া ওগুলো খাবার চাইতে এটা খাওয়া অনেক বেটার, স্বাস্থ্যকর। কারণ দই পাচ্ছেন, কলা পাচ্ছেন, চিড়া পাচ্ছেন। চিনিটা হয়তো কিছুটা অস্বাস্থ্যকর, কিন্তু আলহামদুলিল্লাহ এটাতে তেমন কিছু হবে না। এই গরমে ঠান্ডা দই, চিড়া, কলা, চিনি, অসাধারণ একটা কম্বিনেশন। সত্যি কথা, মানে এতক্ষণে একটা ভালো খাবার খেলাম। রেগুলার কী কারণে খেতাম সেটার প্রমাণ হচ্ছে এটা। আপনি যতই খাবেন কিন্তু কোনো সমস্যা হবে না। আবার সেই স্মৃতিতে ফিরে যাচ্ছি আমি। মনে হচ্ছে স্টুডেন্ট, স্যারের ক্লাস করে আসলাম, দুপুর 1টা বাজে ক্লাস শেষ। এখন এটা নাস্তা করবো, নাস্তা করে 2টার দিকে ক্লাস শুরু হবে, ক্লাসে যাব। আচ্ছা রমজান, তুমি এখানে কতদিন ধরে কাজ করতেছো? 2 বছর ধরে কাজ করো। কোন ক্লাসে পড়ো? 7-এ পড়ে। আমাদের রমজান কিন্তু 7-এ পড়ে। পড়াশোনা কেমন লাগে? আর এখানে আর্নিং করে কি বাবা মাকে দাও টাকা পয়সা? আচ্ছা, রমজান খুব কিউট একটা ছেলে, আমাদেরকে সাহায্য করছে এখানে বোতলে পানি ভরে এনে দেওয়া, এই কাজটা করলো রমজান। তো রমজান খুব ভালো ছেলে, ভালো ছেলে না? রমজান, আমি আশা করি বড় হয় কী হবা? হ্যাঁ, দোকান দিবা? আচ্ছা, রমজান বলছে বড় হয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে একটা দোকান দিবে। একটু ভালো করে কিউট করে হাসি দাও, একটা হাসি দাও। এই যে আমাদের ভবিষ্যৎ ব্যবসায়ী, ব্যবসা করবো, চাকরির চেয়ে ব্যবসা অনেক ভালো। আমরা এখন যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যদি খাবার খেতে হয়, সবচাইতে মানে টাকা নষ্ট করা যেটাকে বলা যায়, টাকা নষ্ট করা যদি খাবার খেতে হয় যেখানে, আমরা এখন সেখানে যাব। আমি জানি আপনারা আমার এনভায়রনমেন্ট দেখে বুঝতে পারছেন আমরা আসলে কোথায় যাচ্ছি। আমরা এসেছি মধুর ক্যান্টিনে। আসলে আমি যেটা মনে করি, এখানে খাবার খাওয়া আর টাকা নষ্ট করা এক জিনিস। আমরা দেখবো আসলে কী কারণে। চলুন আমরা ভেতরে যাই। মধুর ক্যান্টিন অনেক চেঞ্জ হয়েছে, স্পেশালি উপরের সবুজ পতাকা, এটা আগে ছিল না। দারুণ লাগছে। ভাই কী কী আছে বলুন তো আমাকে? শর্মা আছে না? শর্মা কত করে? 90 করে। এক কাজ করুন, আমাকে একটা শর্মা দেন। এই মধুর ক্যান্টিন হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক উত্থান এবং পতনের আতুরঘর। ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পলিটিক্যাল এরিয়া আছে, এটাকেই সেটা বলা হয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন ধরনের মতবাদ, তারপর হচ্ছে দাবি দাওয়া, যা কিছু আছে সমস্ত কিছু এখান থেকেই উপস্থাপন করে, এবং বাংলাদেশের পরবর্তী ভবিষ্যতের অনেক কিছুই হয়তো এখান থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়। তো যাই হোক, আমরা আছি এখানে। আমরা আজকে এই মধুর ক্যান্টিনের একটি খাবার ট্রাই করবো এবং দেখবো এটার কোয়ালিটি কী। আমরা একটা শর্মা অর্ডার করেছি,
দেখি শর্মাটা কেমন। আমি অলরেডি বলেছি আসলে এখানে খাবারের মান ততটা ভালো নয়, তারপরে দেখি শর্মাটা কেমন হয়ে থাকে। শর্মাটা চলে আসছে আমাদের শর্মা চলে এসেছে। এবার নাহিদ ভাই যেটা করবে সেটা হচ্ছে শর্মাটা খুলবে। শর্মাতে আদৌ কিছু আছে কিনা আমরা এটা গবেষণা করব। আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ গুপ্তধনও বলা চলে, আমরা শর্মার ভিতরে কী গুপ্তধন আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করব। এটা চিকেন শর্মা, জানি না এটার ভিতরে কতটুকু চিকেন আছে। নাহিদ ভাই খোলার চেষ্টা করছে। তিনি অত্যন্ত যত্ন নিয়ে খোলার চেষ্টা করছে। চিকেন ফিকেন কিছু আছে? পুরো তো ভেজিটেবল। দেখেন তো চিকেন আছে কিনা, একটুও চিকেন নাই। নাহিদ ভাই চিকেন আছে কিছু? এটা এই শর্মার দাম সর্বোচ্চ 30 টাকা হলেও মনে হয় ভেজিটেবল শর্মা হতো, চিকেন শর্মা বলেই করছে। হ্যাঁ, নাহিদ ভাই পুরো সসটা ঢেলে দিচ্ছে। এই হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বিখ্যাত জায়গার মানে পলিটিক্স। বাংলাদেশের পলিটিক্স যেরকম এখানকার খাবারও ঠিক এরকমই, পলিটিক্সের মতোই সর্বোচ্চ মানের। মানে আপনার যদি টাকা খেতে মানে টাকা খাবার যদি জায়গা না থাকে, মানে টাকা নষ্ট করার যদি জায়গা না থাকে, আপনি এখানে চলে আসবেন, তারপর শর্মা খাবেন। ভাই বলেন কি খাচ্ছেন? আসলে কি খাচ্ছি সেটা বোঝা খুব কঠিন। এটা রুটি খাচ্ছি, রুটির মধ্যে এখন কি কি মিক্সচার আছে, ও শসা আছে, হ্যাঁ, পেঁয়াজ আছে, আর সবজির আইটেম আছে, গাজর আছে। চিকেন কিছু আছে? এখনও খুঁজে পাইনি, চিকেন খুঁজে পান, খান পুরোটা খান আগে। চেষ্টা করছি চিকেনের আস্তানাটা কোথায় আছে। না, এখনো পাইনি। আমি পাবেনও না বলি, আমরা এখানে অনেকবার খেয়েছি, অভিযোগ করেছি এনারা আমি এখানে অনেক খেয়েছি এবং অভিযোগও করেছি, আসলে কোনোবারই কাজ হয় নাই। বরং কি বলবো, এরা আসলে বিভিন্ন ধরনের রামসাম বোঝায় আমাদেরকে, কোনো কিছু বলার নাই। স্টুডেন্টদের টাকা পয়সা বা এখানে যারা আসে এগুলো নষ্ট করার জন্য উপযুক্ত জায়গা হচ্ছে এই মধুর ক্যান্টিন। পলিটিক্স করো, ভালো আর্নিং করো, এখান থেকে ওই আর্নিংগুলো শেষ করে যাও। আপনাকে যদি বলা হয়, আপনি তো খাচ্ছেন, 10-এ কত দিবেন আপনি? যদি 10-এ রেটিং করেন? 3ও দিতাম না। 10-এ 3 দিবেন না ভাই? আমি এটাকে 10-এ 1ও দেবো না, আপনি তো 3 বলছেন। এটা একটা শর্মা হলো, এটা একটা কী করবো, সবজি রুটি। হ্যাঁ ভাই, এটাকে সবজি রুটি বলেছে। মধুর ক্যান্টিনের সবজি রুটি খাচ্ছি শর্মা নামে। আমাদের কথা ছিল হচ্ছে গিয়ে ওই সেন্ট্রাল লাইব্রেরির সামনে ক্যান্টিনটাতে খাওয়া। আমাদের পেট খুবই ভরে আছে, তো আমাদের খাওয়ার মতো জায়গা নেই। আমরা যেটা করবো, বার্গার খাওয়ার কথা ছিল। আমরা এখন চলে যাব কার্জন হলে, আমাদের শেষ গন্তব্য কার্জন হলে গিয়ে আমরা কার্জন হলে চারপাশটা দেখব, যদি এখানে কিছু খাবার থাকে তাহলে খাবো। আচ্ছা, আমরা কিন্তু এক আপার রিক্সায় চড়েছি। আপা মহিলা মানুষ, মানে এই যে মহিলা মানুষ আমাদের গাড়িটা চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে। ও মাই গড, আজকে পরিবেশটা দারুণ, ঠান্ডা 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 ঠান্ডা, খুলখুল, আবহাওয়াটা দারুণ চমৎকার। আর এই আবহাওয়াতে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তায় রিক্সায় চলা যায় তাহলে পরিবেশ আরও দারুণ হয়ে যায়। আপনারা যারা স্টুডেন্ট ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় তারা অবশ্যই জানেন এই অভিজ্ঞতাটা, আর যারা ঢাবির স্টুডেন্ট না বা বাইরের তারা এই অভিজ্ঞতাটা নিতে পারেন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর গাছপালা আছে, যেটা অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের এরিয়ার চেয়ে টেম্পারেচারটা মোটামুটি কম থাকবে, এইটুকু আমি বলতে পারি। 2 সেলসিয়াস যে কম থাকবে এটা হতে পারে। এখন আমরা ব্রিটিশ কাউন্সিলের সামনে দিয়ে যাচ্ছি। সামনে SM হল, এটা আমার হল ছিল, আমি এই হলেরই ছাত্র ছিলাম, আমার অ্যাসোসিয়েশন ছিল এই হলে।
বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরাতন হলের মধ্যে এটা হচ্ছে একটা বড় হল এটা, বড় হলো সেকেন্ড বড় হল। বড় হলো এবং এটা হচ্ছে বড় হলো এবং এটা একটা ঐতিহাসিক হল। মুসলমান স্টুডেন্ট যারা ছিল ওই সময় তারা এই হলে অ্যাটাস্টেটেড হতো। পরবর্তীতে অন্য হলগুলো হয়েছিল, তো এটা দারুণ চমৎকার একটা হল। এই হলকে আরেকটা নামে বলা হয়ে থাকে জামাই হল, কারণ ওই সময় সাধারণত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই বড় বড় সরকারি পদে ছিল। এখন যেমন বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেমন সরকারি পদে যায়, তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই সাধারণত বড় বড় পদে থাকতো। তো এই মুরব্বীরা যারা তাদের মেয়েদেরকে বিয়ে দেবে, তারা সাধারণত পাত্র খোঁজার জন্য এখানে আসতো, আর এই কারণে এটার নাম হয়েছিল জামাই হল। তো জামাই হলের একটা বিখ্যাত নাম এই হলের জন্য, জামাই হল একটা বিখ্যাত নাম এই হলের জন্য, আর আমি সেই জামাই হলের স্টুডেন্ট ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য দেখুন। ঢাকার যদি সৌন্দর্য কেউ উপভোগ করতে চান তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে ঢাকাতে খুব কম জায়গা আছে এত চমৎকার সবুজ দেখা যায়। জগন্নাথ হলের মিষ্টি কিন্তু অনেক ভালো। হ্যাঁ, জগন্নাথ হলের মিষ্টি সত্যিই খুবই ভালো। অবশেষে আমরা চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ঐতিহাসিক বিল্ডিংটা বা সবচেয়ে প্রাচীন বিল্ডিং যেটা আছে সেই কার্জন হলে। কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয় অবভিয়াসলি একটা ঐতিহ্যবাহী বিল্ডিং এবং বাংলাদেশের ব্রিটিশ ভারতের ইতিহাসে এটা আরেকটা ঐতিহ্যবাহী বিল্ডিং। আমরা এখন সেই বিল্ডিংয়ের সামনেই কার্জন হলে। মূলত সায়েন্স ফ্যাকাল্টিগুলো এই বিল্ডিংয়েই, কার্জন হলের বিল্ডিংয়ে আছে সায়েন্স ফ্যাকাল্টির সমস্ত ডিপার্টমেন্টগুলো। সত্যেন্দ্র বসুর একটি ছবি আছে। এখানে একটি এক্সপো হচ্ছে বা ফেস্টিভ্যাল হচ্ছে। এই ফেস্টিভ্যালটা হচ্ছে আপনার ফার্স্ট এস এন বোস ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2025। এক্সপোতে কী হচ্ছে আমরা দেখি, ফেস্টিভ্যালে কী হচ্ছে। নেক্সট ইয়ার নাসার হিউম্যান রোভার এক্সপো চ্যালেঞ্জের জন্য, যেটার জন্য আমাদের ভালো একটা ফান্ডিং প্রয়োজন করতে হচ্ছে। ওয়ান অফ দ্য বেস্ট প্রেস্টিজিয়াস একটা মিশন ফর দ্য মিশন নাসার থেকে, যেখানে আমরা খুব বড় একটা অপরচুনিটি পাবো বাংলাদেশকে ইউএসএতে রিপ্রেজেন্ট করার ইন রোবোটিক্স, যেটা কিনা খুবই একটা ভালো বিষয় আমাদের বাংলাদেশের জন্য। অলরেডি বাংলাদেশ থেকে এবার 2টা টিম গিয়েছিল, ওরা ভালো একটা করেছে। এবার আমাদেরও প্ল্যান ওখানে আছে ভালো কিছু করার। আমরা যাতে এটা হচ্ছে আরও বেটার টাইমিংয়ে ওদের যেই মেজটা এটা সলভ করতে পারি, ওদের যেই রুট ওটা আরও ফাস্টার আমরা যেতে চাই। সো আমরা এই রোবটটাকে আরও আপগ্রেড করে এবং ওদের চেয়েও বেটার করে আমরা বানাবো নতুন করে ইনশাআল্লাহ। আমাদের মেইন টার্গেট হচ্ছে বাংলাদেশকে ইন্টারন্যাশনাল পর্যায়ে রিপ্রেজেন্ট করার জন্য, দেখাতে পারি বাংলাদেশ রোবোটিক্স দিয়ে কোনো পিছায় নাই, অ্যান্ড আমরা ওটা সেটা করতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট রাইট নাও। আমরা স্কুল, আমার সব SS25। ইয়েস, আমরা হচ্ছে DRMC। আমাদের স্কুলের স্টুডেন্টরা এই রোবোটিক্সটা তৈরি করে নিয়ে এসেছে। ওনারা নাসার কম্পিটিশনের জন্য যেতে চাচ্ছে এবং ওনাদের একটা ভালো ফান্ডিং দরকার। আশা করি ওরা খুব শীঘ্রই ফান্ডিং পেয়ে যাবে। আমার পছন্দের গাছ কাঠগোলাপ। ওকে, আচ্ছা, আমাদের নাইচাপ একটা গান গাচ্ছিল। নাইচাপ গান গাবেন নাকি? চেষ্টা করা যেতে পারে। গান গান। কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবে, আচ্ছা নীল তোমার লাগে ভালো। আচ্ছা, নাহিদ ভাইয়ের গান শুনে আমি ড্যাম শিওর এখানে আশেপাশে যারা মেয়েরা আছে সবাই ক্রাশ। ভাবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে বলে আপনার কবল ক্রাশ। আপনার হাজবেন্ডকে নিয়ে যাবে অন্যজন। যাবে 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 যাবে। এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সবচেয়ে কুখ্যাত পুকুর। ভয়ানক। আমাদের নাইট সাহেব বলছে নাকি অত্যন্ত ভয়ানক পুকুর। তিনি নাকি ভয় নাকি একবার এখানে কখনো পা দেয় না পুকুরের পানিতে। নাহিদ ভাই সাঁতার জানেন না? নাহিদ ভাই সাঁতার জানেন, আমি জানি না। আমার তো পা দেওয়া তো দূরের কথা, এখানে আসলে এগুলো কুসংস্কার। পানিতে সমস্যা আছে, সে কারণে আসলে এখানে সমস্যা হয়। আমাদের মহান নাহিদ সাহেব মেডিটেশন করছেন, ধ্যান করছেন।
এই পুকুরে যে দেবতা আছে সেই দেবতার সাথে কমিউনিকেশন করার বা যোগাযোগ করার চেষ্টা করছেন। ভাই যোগাযোগ করতে পারছেন? এই তো দেখাইতেছে দেবতা মানে কি দেবী, আল্লাহ জানে। দেবী নাকি নাকি দেবতা কোনটা? দেবী আসছে, সুন্দর দেখতে। আচ্ছা, উনি একটা সুন্দর দেবী দেখেছেন, এই কারণে তো ছেলেদেরকে ধরে নিয়ে যায় নাকি পানির নিচে। দেবীর আরাধনা করা নাহিদ সাহেব হারিয়ে গিয়েছিল, কিছুক্ষণের জন্য আবার ফিরে এসেছে। আচ্ছা, কি পেলাম? কি পেলেন? হ্যাঁ, পেলেনটা কি? যা পেয়েছি তা বলা যাবে না, তা উপলব্ধির মধ্যে আছে। তা আপনার উপলব্ধির মধ্যেই আছে। ভালো, আমার না করলেই হলো। আমি একটা জিনিস উপলব্ধি করেছি, আপনার ভিউর বেড়ে যাবে। সত্যি? কেমনটা? হ্যাঁ, আচ্ছা, নাহিদ সাহেব বলতেছে আমরা নাকি ভিউয়ার বেড়ে যাবে, দেখি কি হয়। আচ্ছা, আমাদের জুস চলে এসেছে। ভিউয়ার্স, আমরা এখন পেঁপের জুস কাটছি। খান, ভালো করে খান। জুসটা ভালো। এটা হচ্ছে শহীদ কোন হল? এটা হচ্ছে শহীদুল্লাহ হল। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের পাশে জুস ফ্যাক্টরি পাওয়া যায়। অনেক রকম জুস এখানে আছে, বিভিন্ন ক্রাইটেরিয়ার। নাহিদ ভাই এটাকে জুস ফ্যাক্টরি বানিয়ে দিয়েছে। শহীদুল হলের ছেলেপেলেরা সাধারণত এখানে এসে তাদের নাস্তাগুলো করে থাকে, দুপুরের নাস্তা বা কোনো ধরনের খাবার যদি প্রয়োজন পড়ে এখান থেকে খায়। প্রচণ্ড পিপাসা লেগেছিল, পিপাসা দূর করলাম। আমাদের এটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের জার্নি। আজকে এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় দেখানোর ইচ্ছে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে আরও অনেক কিছু দেখানোর আছে, বিভিন্ন হলগুলো দেখানোর আছে ঘুরে ঘুরে। খাবার বলতে আমরা মিস করেছি টিএসসির খাবার, মিস করেছি আইআরের ক্যান্টিনের খাবারটা মিস করেছি। আইআর ক্যান্টিনের খাবারটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা মূলত যে আপনার হচ্ছে গিয়ে বিজনেস ফ্যাকাল্টি এবং কলা ভবনের স্টুডেন্ট যারা আছে তারা ভালো যদি খাবার খেতে চায় আইআর ক্যান্টিনে গিয়ে খায়, তো ওটার জন্য ভালো। ওইটা আমরা মিস করেছি। একদিন না হলে আমরা আইআর ক্যান্টিনে গিয়ে খাবো, আইআর ক্যান্টিনে কী খাবার হয়, স্পেশাল কী থাকে সেটা দেখব। আমরা মিস করেছি টিএসসির খাবার, ডাকসুর খাবার তো মিস করেছি। যাই হোক, সমস্যা নেই, বেঁচে থাকলে আবার আসা যাবে। তবে আজকে এই পর্যন্তই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভ্রমণ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খাবার এক্সপ্লোর করলাম, বিভিন্ন জায়গায় গেলাম, দেখলাম। আপনারা সাথে থাকবেন, আমাদের আরও অনেক কিছু দেখব এবং দেখাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। নাহিদ ভাই কিছু বলেন, বিদায় দেন। ভিউয়ার্স, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা যেখানে আসলাম সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পুরাতন হল, কার্জন হল। এখানে অনেক স্মৃতি বিজড়িত এবং এটা একটা ঐতিহ্যবাহী বলবো। হ্যাঁ, এটা সবার একটা প্রাণকেন্দ্র বলা যায়। পাশাপাশি এখানে একটা সুন্দর একটা পুকুর আছে, যে পুকুরে এসে বসলে মানুষের মনটা ভালো হয়ে যায়, খারাপ মনগুলো থাকলে ভালো হয়ে যায়। তো যাদের খারাপ মন আছে, আমাদের যারা দর্শক আজকে দেখছেন, তারা এইখানে এসে পুরোবারে একটু বসবেন, দেখবেন আপনার প্রফুল্লতায় মন ভরে গেছে। আচ্ছা, নাহিদ ভাই অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। নাহিদ ভাইয়ের ব্যাখ্যা বিশ্লেষণ মনে রাখবেন, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আর একটা কমেন্টস লাইক অবশ্যই করবেন। আচ্ছা, হয়ে যাবে।